সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন আজকে কেন কথা বলতেছি। আমার কথা বলার কথা না, কিন্তু কথা দিয়ে কথা না রাখে তাহলে সকল কথা আমার বলতে হয় আর কি। যেমন এমন কয়েকদিন আমাকে বলেছিল সে মিডিয়ার সামনে সে কথা বলবে না আমাকে নিয়ে, আমি বলবো না, এরকম একটা দুইজনের কথা হয়েছিল। তারপরেও আমি দেখেন কালে অসুস্থ ছিলাম কালকে, সে অসুস্থ হতে সেও কিন্তু তাও আবার সাংবাদিক সম্মেলন করতেছে। আবার পরশু দিনের কথা তাতে মূলত কথায় আছে আমরা এখন রিয়ামণি কালকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে। তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে একটা বিষয়টা থেকে দেখা সম্পূর্ণ মিথ্যে। তার ভাই রাকিব সহকারে এবং রিয়ামণি ম্যাক্সবি তার কক্সবাজার যায়। মূলত কক্সবাজারের যে ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এখন ইতির সাথে আমি গান করেছি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সবিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য। এখন কথা লেগে রিয়ামণি প্রতিবাহী কি বলে আমি কাজ করতে গেছি, কথা বলে সে কাজ করতে যায়। কাজ করতে গেলে কাকে দেওয়া লাগে, ম্যাক্সবিকে নিয়ে যাইতে হয়, আর কোনো লোক নেই তাকে দেওয়া। এখন ম্যাক্সবি আজ থেকে 4 মাস আগে তার বউ ছিল ইতিকে এসে ডিভোর্স দেয়। এই কাগজটা দেখেন, ইতিকে এসে ডিভোর্স দিচ্ছে 4 মাস আগে। ইতিকে ডিভোর্স দিলে তাহলে ইতির সাথে কাজ করলে মনে করেন তাহলে কিন্তু আমি কাজ করলে অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর আমি ইতির সাথে কাজ করলে রিয়ামণি ধরবি কেন? আর কিছু হলে রিয়ামণি তার কাছে কেন যায়? তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে। সে বলে আমার কাছে তার সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক। সে বন্ধুত্ব সম্পর্ক আছে। কক্সবাজার যেদিন দেয় আমি রিয়ামণিকে ফোন দিই, রিয়ামণি করতে আমি কক্সবাজার নেই, বাসায় আমার ফোন ধরে না। তারপরে ম্যাক্সবিকে আমি ফোন দিলাম, তুমি কই? কোথায়? বসুন্ধরা। ম্যাক্সবির একটা অডিও আছে, আপনারা শুনবেন। কোথায়? আমরা হলে দেখবো আমি বসুন্ধরা। পরে আমি কোনো ভালো করে বললো তোমরা কই? পরে আমি যখন সন্ধান করে দেখলাম কক্সবাজার কোন হোটেল আছে, কত নম্বর রুমে, আমি তাদেরকে দিয়ে পাঠালাম, লোক পাঠালাম। পরে করতে রাত 8টার সময় গেছিল লোক, না রাত 12টার সময় আমি সাংবাদিক পাঠাই, সেখানে রাত 12টার সময় তাদেরকে ওই জায়গা পাই। ঘটনা হলো কি, তারা মিথ্যে কথা বলে সেখানে গেল না। আমার কথা, তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা? এর এই উদ্দেশ্যটাকে প্রতিবার আমাকে সন্ধানটা কেন হ্যান্ডি করতেছে? এবং প্রতিটা বাড়ি বারবার তাকে দেখতেছে যে আমার বউয়ের সাথে তো ডিভোর্স হয়, ইতিকে সে আনুমানিকভাবে চেষ্টা করতেছে, ইতিকে আনতে পারতেছে না, তাকে সে কিন্তু ডিভোর্স দিচ্ছে। কারণ ডিভোর্স সেই কারণে ইতি থাকতে এই যে আমি যে ডিভোর্সের কাগজটা দেখালাম, এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি, অভিও দেয়নি, রিয়াও দেয়নি। এটা থেকে কথা নামে যে মেয়েটার সাথে সে কয়েকদিনকে তাকে ধর্ষণ করেছিল, শারীরিক মানে মেলামেশা করতে, সেই কথা নেবে মেয়েটা তাকে এটা দিয়ে কথা আমি ইতি হলে দেয় ডিভোর্স দিই, এখন আমি তোমার সাথে সম্পর্ক করবো, বিয়ে করতে চাই, কথা নেবে যে মেয়েটা সঙ্গে দেয়। সে কথা থেকে ইতি কিন্তু সে আগে পর্যন্ত সে ডিভোর্সের কাগজটা পাঠায়নি। ইতি করে কাজে খান যা থেকে তাকে ডিভোর্স দিচ্ছে, সে এখনো কিন্তু তাকে ডিভোর্সের কাগজটা পাঠায়নি, কিন্তু তাকে ডিভোর্স থেকে 4 মাস হয়ে যাচ্ছে। তারপরে মনে সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার পরে সে মনে করে রিয়ামণির সাথে সম্পর্ক করলো। রিয়ামণির সম্পর্ক করার পরে সে মনে করার পরে সে একের পর এক কি করতেছে, রিয়ামণি মাথাটা ধুলাই করতেছে। হ্যাঁ, বলছে যেদিনকে আমি বগুড়া আসি, আমি বগুড়া আসি 5 তারিখে বগুড়া আসতে রাস্তায় থাকে, তার সঙ্গে 2-3টা আমি ভিডিও বানাই। আমি কিন্তু এখানে একটা ফল করছি, ফলটা কি আমার ইতির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না, আমি একটা ভিডিও বানাচ্ছি, এটা রিয়ামণি মাইন্ড করছে। ভিডিও বানালাম, ভিডিও বানানোর মানে কি তাই তুমি ম্যাক্সবিক নিয়ে তুমি এখানে কক্সবাজার চলে যাবা। এবং ম্যাক্সবিক বলছে যে আমি নাকি তাই ইতিক নিয়ে হলে উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে। আমি বলছি কোন হোটেল আসলে সেই হোটেলে তুমি প্রমাণ সাক্ষী দিতে হবে। আর আমি যদি মেডিকেল তোমরা টেস্ট করো যে ইতির সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক আগে কোথাও হয়েছে কিনা, আমি সে প্রমাণকে দেবো, সেই কথা বলেছিলাম। তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে করতে আমি বউ নাকি ইতিক নিয়ে আসছি, এক নানান ধরনের এই প্রশ্নগুলো করে তার মোটা যাতে লাগে। সেদিন রাত্রিবেলায় 6 তারিখে তারা করতে গেল, কক্সবাজার চলে গেল। সেই রাত্রিবেলায় 5 তারিখ রাত্রিবেলা 6 তারিখে আমি সবাইকে করলাম কি কক্সবাজার দেখলাম, ওই লোক ধরলাম যে কক্সবাজার, ওরা বলছে আমরা যাইনি। 7 তারিখ সকালবেলা করলে কি রিয়ামণি যখন এই মনে করে সব ফ্যামিলি ধরলো, এবার আমি তাদেরকে করতে নি, আমার তো যাইনি, বৈশাখী টিপে আপনাদের নিউজটা করছিল। তারপরে করার পরে সকালে যাওয়ার পরে আমি ওখানে কথা বলার পরে সকালবেলা রিয়ামণি করলে কি আমাকে ডিভোর্স দিল, বলছে আমি হিজাবাকে ডিভোর্স দিচ্ছি। আজকে ভালো কথা, ডিভোর্স ভালো। তো ডিভোর্স দেওয়ার পরে সে অনুকরণ করছে কি সকালবেলা কক্সবাজার গেছে ডিভোর্স দিতে।
একটা কাজের কাছে কক্সবাজার ডিভোর্স দেবে গেলে কাজী ঘন্টাকে ডিভোর্স মানে করাতে সাথে হয়তো কাজ হয়তো করেনি, আর যদি করেও সেই কাগজটা উনি কাজ হয়তো সই করে কোনো রকম ওরকম কাগজে করে রিয়ামণি আর অভি এই যে কাগজটা সই করতে দেখেন রিয়ামণি আমাকে ডিভোর্স দেবে বলছে আপনাদের সবাইকে কথা আমি হিরোলোক ডিভোর্স দিতে এই কাগজটা সবাই ফলো করে কাগজটা সবাই নিয়ে যাবে। ডিভোর্স দিলে একটা কাজে যে কাজে ডিভোর্স দিবে তার একটা সই থাকবে সিল থাকবে, আপনি ভালো করে ফলো করে দেখেন এদের এত সিল নেই সাফল্য কোন কাজে এটা আমাকে ডিভোর্স করতে সেটাও কিন্তু নাই। তাহলে এই কাগজটা দেখেন এই জায়গায় দেখেন ম্যাচ ছবি উনি করে ডিভোর্স করতে দিকে দেখেন কি সে সিল আছে স্বাক্ষর আছে কোন তারিখে কি করে সব কিছু লেখা থাকে। তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে উনি অভি করছে লিখছে এবং কাজে তো ডিভোর্স করে থাকে কাজে সিল থাকবে স্বাক্ষর থাকবে সব কিছু থাকবে এগুলো কিন্তু একটাও নেই। তারপরে কি করছে আপনি কোনো পাবলিক হোক সে বোকা বানাইছে গণমাধ্যম পাবলিককে বোকা বানাইছে কি হিরো আলম আমাকে ডিভোর্স দিতে, কিন্তু হিরো আলম ডিভোর্সের সরকার কেন বলতেছে দেখতেছে ওরকে তার মান সম্মান নেই যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সেই জায়গাতে আমি কি করে বলবি যে হলে আমাকে সম্মান পাঠা লাগবে। আর খনি ছেলে দেখছে বারবার ইতিকে আনার চেষ্টা করতে তখন ইতিকে আনতে পারতেছে না সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে রিয়ার দিকে আসতেছে যাতে রিয়া একটু ডিভোর্স করাতে পারে আমি তো ওকে আটকাতে পারবো না যে তুমি ডিভোর্স দাও। আমি জোর করে একটা বলতে চাই রিয়া মুনি এখন ডিভোর্স আনি সে এখন আমার বউ আছে ম্যাথমিকে একটা কথা বললি তুমি তো বলছো ডিভোর্স তোমার তো সাহস থাকে রিয়া তোমার রিয়ার সাথে ভিডিও বানায় তোর অত বড় সাহস আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম তোমাকে যেখানেই পাবো তোমাকে দূরে সেখানে একবার ঢুলাই দিলাম আমি হিরো বলে দাও ওপেনটা বলেছিলাম। এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করেন সম্পূর্ণ ভুল মিথ্যে এবং কাতল এটা সম্পূর্ণ সে ধোকাবাজি করেছে জনগণের সাথে সে দুর্যোগ মনে করে সেকে সাংবাদিক জিজ্ঞেস করলো তাকে আচ্ছা আপনার ডিভোর্সের কাগজটা বের করেন তো সে ডিভোর্সের কাগজ বের করে না কিন্তু অভিজ্ঞতা কানে করে ওই কিন্তু বলতেছে বের করার কথা। আচ্ছা গেল বের করার পরে ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আচ্ছা আপা বলেন তো এই ডিভোর্সটা কোথায় আছে কোন কাজে সেই ডিভোর্সের কিন্তু কাজের নামও বলে না ডিভোর্স করতে হবে সেটাও কিন্তু বলে না চুপচাপ থাকে কিন্তু কোথায় আপনি আসতে সময় জানতে পারবেন এই কথা মিথ্যে কথা বলতে কিন্তু এরা সম্পূর্ণ যে ডিভোর্সের ভুয়ো বানোয়ার সে আমার সাথে এখন ডিভোর্সের এরা ম্যাক্স চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মান মনে করে বাঁচানোর জন্য এই কাজটা করছে আর ঘুরে ঘুরে কি করছে আলমের জোর দিচ্ছে। আর একটা বিষয় আপনি ক্লিয়ার করি তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতির সম্পর্ক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই এবং ভবিষ্যতে যদি মনে করেন আমরা আপনার গণমাধ্যমে ক্লিয়ার করতে ইতির সাথে হয়তো আর মনে করতে ইতিহাস বিয়ে করবো আপনারা কোনদিন ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলছেন করতে বিয়ে করবেন না বিয়ে করলেন কে ইতির সাথে ইয়ে করবেন জীবন তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আরেকটা বিষয় কি দেখে রয়ে মিথিলা মেয়েটা পড়াই পড়ে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে সে আমার বউ দাবি করে তারপরে আমাকে অনেক কিছু বলতেছে আমার কথায় মিথিলা যদি আদৌ তারপর বউ দাবি করে করছে সে এখনো কিন্তু সে বিয়ের কাগজ দেয় সে পরে কি করছে ধর্ষণ মামলা আমার নামে দিতেছে মামলা কোর্টে চলতেছে মিথিলা এবং ইতি হিরো আলমের জীবনে কোনোদিন আসলে মিথিলা মামলা করে তাকে মামলা আমি লড়বো জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায় আমি তো অধিকার চাই জীবনে এই জিনিসটা কোনো জানতে পারে ওই ধরে জেল থাকলে যা হবে মিথিলা এবং ইতি কারণ আমি তো মনে করেন ইতি বিয়ে করে তাহলে আমি আর ইয়ে একই হয়ে গেলাম আমি আর বউ বিয়ে করছি আমার বউ বিয়ে করছি তাহলে কি হয়ে গেল বউ পাল্টে পাল্টে গেল না আমি এখন জীবনও করবো না কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যায়নি এই দৃষ্টি আপনি নিশ্চিন্ত রাখতে পারেন কোনদিন আমার ইতির সাথে বিয়ে হবে না। আর মিথিলা যে পাগলামি শুরু করছে মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল হয়েছে বিউটি পার্লার দেবী সে ভাইরাল হওয়ার খুবই শখ সে দেখবে না হিরো আলমকে এই যারাই নেগেটিভ কথা বলছে হিরো আলম উল্টা পাল্টা বলছে তারাই ভাইরাল হচ্ছে তো দেখতেছে হিরো আলমকে কথা বলতে ভাইরাল হয়ে যায় কেমন সবাই আমাকে ডাকে সে মিথিলার মূলটাকে সে ভাইরাল হতে চায় সে উপরে উঠতে চায় এটার মূল টার্গেট তার সাথে মনে করছে বিয়ে সম্পর্কে যে কথা করতে পারে বিয়ের কাগজ থেকে আপনি পূরণ করতে পারেনি বিয়ে যে বলে তার সাথে হবে না এবং স্বামীর দাবি যা করতেছে জীবনে স্বামীর দাবি জীবনেও পাবি না সেটা আপনাকে বলতে মিথিলা ইতি হিরো আলমের জীবনে কোনোদিন বউ হয়ে দাবি পাবি না এবং বিয়েও করবি না আপনার নিশ্চিন্ত থাকেন। আচ্ছা এখন আমার একটা প্রশ্ন সেটা হলো এই যে আমি প্রশ্নটা হলো আপনি একজন সেলিব্রিটি পারসন বিগত বেশ কয়েক বছর হলো আপনি টপ সেলিব্রিটি তালিকায় রয়েছেন এটা খুবই ভালো আমাদের জন্য আমাদের বঙ্গবাসীর জন্য ভালো কিন্তু ঘটনা হলো এই যে আপনি রিসেন্ট যে ঘটনাটি ঘটিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আত্মহত্যা তো আপনি কি জানেন যে আপনার এই আত্মহত্যার ঘটনার ঘোষণা যে আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এটার জন্য যদি কেউ মামলা করে সেক্ষেত্রে আপনি 305, 306 এবং 309 ধারায় মামলায় আসামি হতে পারেন আপনি একজন সেলিব্রিটি হয়ে এই ধরনের স্ট্যাটাসগুলো কেন দিচ্ছেন? শোনেন মামলার কথা চিন্তা করলে কেউ মৃত্যু না
মৃত্যুর মুখে যায় না। আমি মরার পরে কে মামলা হবে না বলে আমি কি ভাববো যে বাড়িতে আমি মারা যাইতাম সেটা, তাহলে ওই চিন্তা করে আমি সেটা দিই। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একজন সেলিব্রিটি, ওইটা আপনি তো তার উত্তরটা দিয়ে দেবেন। হ্যাঁ, তো আপনি এটা এই ধরনের স্টেপ কেন নেন? মানুষ অনেক টাইমে দেখেন পরিস্থিতির থেকে যখন অনেক কিছু থেকে মানে সহ্য করতে না পারে, বেশিরভাগই লোক আত্মহত্যা কেন করে, তাহলে আমার কথা ভাবতেন আমি নিজেও আত্মহত্যা করতে চাইছি, এরকম কেন মনে মনে একের পর এক আত্মহত্যা করে, যে কোনো পরিস্থিতি শিকারে কিন্তু তারা আত্মহত্যা করে, তাহলে আমার কথা বলতেন আর বাংলাদেশে এইরকম একটা আত্মহত্যা করতে চাইনি করেনি করে এরকম আরো লোক করছে, এই উত্তরটা আমি দিয়ে দিলাম, মানে কেমন পরিস্থিতি শিকার হওয়াতে সেরকম পরিস্থিতি বেছে নিয়েছিলাম হয়তো। ভাই আমি আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমি ওনার একটা প্রশ্নের ক্ষেত্রে বলতে চাই যে আপনি যে ফেসবুকে পোস্ট দিলেন আত্মহত্যা বা জানাজা হবে, এতে আপনি আপনার আক্ষেপটা হয়তো দূর করলেন বা যেটা আমরা বুঝলাম, কিন্তু আমরা বগুড়াবাসী হিসেবে যে ট্রোলের শিকার হলাম এইটার ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। না এটা বিষয়ে আমি তো সিদ্ধান্তটা আমার ভুল হয়ে গেছে, ওটা তো সবাই জানেন। আর এই বিষয়ে বগুড়াবাসী এবং যারা আছেন আমার সিদ্ধান্তটা অবশ্যই ভুল ছিল ওটা, এই বিষয়ে আমি আপনাদের কাছে সবাই ক্ষমা চাইতে চাই বগুড়াবাসী যারা। আলম ভাই, আপনার আসলে পেশাটা কি, মানে মানুষ আপনাকে আসলে কি হিসেবে চেনে, একটু এটা একটু উত্তরটা জানতে চাই, তারপর আমি একটু প্রশ্ন করবো। মানুষ তো সবাই আমাকে হিরো আলম হিসেবে চেনে। কেন, আপনি কি এমন করেছেন যে আপনাকে চেনে মানুষ? এখন ছোটবেলা থেকে আপনি দেখছেন আমি কি আমার বিভিন্ন মিউজিক ভিডিও নাটকের এইসবের মাধ্যমে আমি কিন্তু আজকে এত নাটক গানের মাধ্যমে সবাই আমাকে চেনে। ভাই, আপনি আমাদের বগুড়ার সন্তান, আপনার এই কষ্টটাকে আমরা সম্মান করি, অনেক তৃণমূল থেকে আপনি এই পর্যন্ত আসছেন, বাট আপনি আপনার পেশাগত কাজের জায়গা থেকে অনেক সরে গিয়েছেন। সরে গিয়ে আপনার কি মনে হয় না যে এই পরিবার নিয়ে, আপনার বিয়ে, আপনার 3টা বিয়ে না 4টা বিয়ে, এই যে বিষয়গুলো নিয়ে ঘরের কথা পরকে জানানো, একবার আপনি সংবাদ সম্মেলন করেন, একবার আপনার 2 স্ত্রী 3 স্ত্রী তারা সাংবাদিক সম্মেলন করে, এগুলো নিয়ে আসলে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম কি শিখছে, এতে করে কি আপনি সামাজিক অবক্ষয় তৈরি করছেন কিনা, এটার একটা নজির আপনি দেখবেন। এই যে ভিডিওগুলো যখন আপলোড হবে, ওই ভিডিওর নিচে দেখবেন আপনার কিন্তু পজিটিভ সমর্থক দিন দিন কমে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু কমেন্টে আপনাকে অনেক অকথ্য ভাষাতেও গালিগালাজ করে। তো আপনি কি নিজে হাতে আপনার অবস্থান নষ্ট করছেন কিনা, আপনার আসলে ভিতরের এখন মানে আপনার রিয়েলাইজেশনটা কি, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এই বিষয়গুলো ঘরে কথা পরে জানা মানে আমাদের জন্য ক্ষতিকর। এখন কিছু কিছু বিষয় যখন আমরা এই বিষয়গুলো যখন না জানাই, যে সকল মানুষ মনে করে কি হিরো আলমের মধ্যেই বেল দোষ, সে চুপচাপ কেন। অনেক টাইমে জানেন আমরা যখন পাবলিক ফিগার হয় না, যখন বিষয়টা আমাকে নামে কোনো নেগেটিভ কিছু আসে, সকল এই জিনিসটা যদি আপনার সামনে তুলে না ধরে, সকল সম্পূর্ণ মনে করে হিরো আলমের মধ্যেও সম্পূর্ণ দোষ, সে চুপ করে থাকে কেন, এই রকমটা করতে। এই কারণে অনেক টাইমে জিনিসটা তুলে ধরি, তাছাড়া তুলে ধরার কোনো কথা নাই বিষয়গুলো নিয়ে। তো আপনার কি মনে হয় না যে পারিবারিক এই ঝামেলাগুলোকে পাশ কাটিয়ে আপনার নিজের কর্মে, নিজের পেশাগত কাজগুলোকে আরো ভালো ইতিবাচক কাজগুলো সামনে আসা উচিত? না, অবশ্যই সেই কাজগুলো করা উচিত, যাতে মনে করেন এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে না কথা বলি। তাই আমরা এই যে বিষয়টা আজকে কথা বললাম, আমি মনে হয় না এই বিষয় নিয়ে ভবিষ্যতে আর আপনাদের সামনে আসবে। এই বিষয়টা নিয়ে আর আমি আজকে কথা বলছি, আর একদিন কথা বলে আর দ্বিতীয় আমি কথা বলবো। আজকে কথা বলছি আমি ঢাকায় আমার অফিসে একবার কথা বলে আমি বললাম মনে হয় না কোনো রিয়ামনি বিষয় নিয়ে আপনাদের সামনে কোনো কথা বলবো। আপনি কি আগামীতে রিয়ামনিকে ডিভোর্স দিবেন কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা? এখন এইটা তো এখন পর্যন্ত কিছু হয়নি, ডিভোর্স এখন আমাদের হয়নি। আপনার পক্ষ থেকে? এখন আমার পক্ষ থেকে এখন আমরা সেরকম বসে দিলে আমরা ডিভোর্স দিই, অবশ্যই আপনাদের জানাবো। এমনিতে রিয়ামনিকে আপনি কি চিন্তা করছেন, তাকে নিয়ে কি চিন্তা করছেন? এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা নেই, যেহেতু আমাদের ডিভোর্স হয়নি, এই মুহূর্তে আমি তো কোনো চিন্তা ভাবনা করতে পারি না। আচ্ছা আলম ভাই, আমি পূর্বের অবস্থা আমি একটু বলি, ভাই আমি একটু বলি, সেটা হলো যে আপনার হার্ট অ্যাটাকের বিষয়টা বলেন, কারণ আমরা খোঁজ দিয়েছি, আপনার যেহেতু মেডিকেল থেকে বলা হয়েছে এবং টিএমএসএস থেকে বলা হয়েছে যে আপনার হার্টে কোনো সমস্যা পায়নি, এরপরেও আপনার ফেসবুক থেকে আপনার এই কথা বলছিল হার্ট অ্যাটাক করেছে। আসলে যখন মনে করে যখন একটা লোক বুকের ব্যথা নিয়ে যখন সিঁড়ি থেকে যখন পড়ে যায়, বেশিরভাগ লোক মনে করে তখন হার্টের কথাই বলে যে হার্ট অ্যাটাক করছে বলে। ওখানে যাওয়ার পর অনেক ডাক্তার মনে বলছে নার্স করে ডাক্তার করছে হার্ট অ্যাটাক করছে, কোথাও হার্ট অ্যাটাক করছে। আমি তো আর ডাক্তার না নাকি, আপনি তো তখন যখন তো কি আছে হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাকে যখন করার পরে যখন চিকিৎসা করার পরে বলছে না হার্টের সমস্যা হয়নি, তার মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। এটা তো আমি দেখি সিঁড়ি থেকে পড়ে যাওয়া নিয়েও একটা দ্বিমত আছে। ডাক্তাররা বলছিল আপনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি, সিঁড়ে যাওয়া বা ফিটে যাওয়া বা কেটে যাওয়া এরকম কিছু পাই না। সিঁড়িতে যখন পড়ে যায় সাথে সিঁড়ির সামনে আমাকে 2 দিন ধরে আর কি, তাহলে আমার 2 দিন ধরে কাটিয়ে যায়। আর আপনি জিয়া রহমান থেকে আপনি টিএমএসএস কেন নিলেন?
জিয়া রহমান থেকে টিএমসি যাওয়ার কারণ হলো সেখানে ভালো কোনো সিট পাই, মানে কোন ক্যাবিন ছিল সিট ছিল না দেখে ওখান থেকে এখানে যাও, অন্য কোনো কারণে। কিন্তু বেশ কিছু জায়গায় চলে আসছে যে গণমাধ্যম কর্মীদের অত্যাচারে আপনি ওখান থেকে চলে গেছেন। আমি হিরো আলম 5,100 মেরিট তুলে থাকলে আপনারা জানেন দেওয়ার কথা হিরো আলম আছে। আমরা সর্বশেষ একটা বিষয় জানতে চাই, আমরা শুধু না, আমরা যারা আসলে পেশাদার গণমাধ্যম কর্মী আর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, এগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। সেই জায়গা থেকে এই যে আপনাদের এই পারিবারিক বিষয়গুলো নিয়ে শুধু আমরা বগুড়াবাসী না, সারা বাংলাদেশের অনেক মানুষ, হাজার হাজার মানুষ তারা অত্যন্ত বিরক্ত। তো এই জায়গা থেকে আসলে আপনার গণমাধ্যম কর্মী এবং বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কিনা, এটা আপনার শেষ বক্তব্য। গণমাধ্যম সাধারণত একটা কথা বলতে চাই, আজকে আমি হিরো আলম আপনাদের কারণে আজকে এত দূর আসা, গণমাধ্যম এবং জনগণ সাপোর্ট না করলে আমি হিরো আলম এত আসতে পারতাম না। তা আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার কারণে গণমাধ্যম এবং জনগণ আমাকে এত দূর নিয়ে এসেছে আবার যাতে আমাকে ছুড়ে না ফেলে দেয়। তো ভবিষ্যতে যে কোনো কাজগুলো করবো অবশ্যই আপনাদের ভালোবাসাটা ধরে রাখার জন্য চেষ্টা করবো। সেই কাজগুলো যে কাজগুলোতে আপনারা আমাকে আগে দিন ভালোবাসছেন, যে ভালোবাসা ধরে রাখতে পারি, এরকম বিষয়গুলো আমি সবসময় মাথায় রাখবো। আচ্ছা, আপনি তো আগামী নির্বাচন আসছে ফেব্রুয়ারি, উনি বলছেন নির্বাচন করবেন, এর আগে বলছেন উনি ক্লিয়ার করছেন আবার নতুন আবার চিন্তা ভাবনা আছে কিনা নির্বাচন করার বাইরে? এখন দেশের যেহেতু এখন আগামীতে বিএনপি সম্ভাবনাময় আসার সম্ভাবনা আছে, আপনি এখন দেশের পরিস্থিতি যদি ভালো হয় সব কটা দল নির্বাচন অংশগ্রহণ করে, নির্বাচনের পরিবেশ দেখে যদি দেখেছেন নির্বাচন পরিবেশ ভালো, সব কটা দল অংশগ্রহণ করতেছে, সব কিছু যদি আমরা ভালো পাই তাহলে নির্বাচন অবশ্যই